সুন্দরবনের গুণিন আর সুন্দরবনের জঙ্গল আর সুন্দরবনের জীবনযাত্রা এবং যারা মৎস্যজীবী এবং যারা মধু কেটেছে এবং যারা কাঁকড়া ধরতে গেছে, গুণিনদের সম্বন্ধে অনেক ভুল ধারণা সাধারণ মানুষের রয়ে গেছে। কিন্তু আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি, তার 40 বছরের জঙ্গলের অভিজ্ঞতা এবং তার গুণিন জীবনে অনেক পরিবারকে জঙ্গল থেকে ফিরিয়ে এনেছেন। জঙ্গলের ভিতরে মায়ের খামারে গিয়ে সমস্ত কিছু কাজ সাধন করেছে, সেই বিষয়ে আমরা শুনতে থাকবো। সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমরা একটু পরিচয় পর্ব প্রথমে করব। কাকু, আপনার নাম? আমার নাম সুজিত মন্ডল। এবং এই জায়গার একটু পরিচয় দেবেন। এটা আমাদের রজতজুবিলি 11 নম্বর পাথরপাড়া গ্রাম। এবারে তাহলে এক কথায় বলা হয় সাতজেলিয়া। সাতজেলিয়া দ্বীপ। 11 নম্বর বলা হয়। 11 নম্বর। তো আপনি ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছেন? হ্যাঁ, আমার জন্মস্থান এখানেই বড় হয়েছি। আমার বাবা ঠাকুরমারা, ওনারা জ্যাঠামশাইরা, ওনারা বাংলাদেশীয় লোক ছিল। আচ্ছা। তো বহু আগে এখানে যখন আবাদ হয়েছে তখন থেকে ওনারা আছে। আচ্ছা আচ্ছা। তারপরে তো এই আমরা বাবারা এখানে বিয়ে থাওয়া করার পরে তারপরে আমাদের এই জন্মস্থান এখানে। আমার পুরানো বাড়ি একদম ওই কর্নারে, একদম ওইখানে কোম্পানি আছে, একদম কর্নার, স্কুল ঘাটের কর্নার, ওই মাথায় ওইখানে আমার জন্মস্থান, ওইখানে বাড়ি। ওখানে আমার পুরানো বাড়ি আছে। ওখানে ভাইরা আছে 3 জন আপাতত। বড় ভাই থাকে ক্যানিংয়ে, এখানে থাকে না। বাবার খুব আর্থিক কন্ডিশন, জমি জায়গা নেই এক কথা বলা যায়। আচ্ছা। বড়দা একটা চাকরি জয়েন করে, তখন 2500 টাকা মাসে। তখনকার সময় এই নদীর চরের চারা লাগানোর ব্যাপার নিয়ে। আচ্ছা। সেইখান থেকে চাকরি করতে করতে উনি 7 বিঘে 8 বিঘে জমি কেনে এই আমাদের এই ভেতরে, এই রজুলির এই ভেতরে আমাদের জমি জায়গা সব উনি আমাদেরকে দিয়ে গেছে। ওনার কোনো বাচ্চা কাচ্চা নেই, সব আমাদের এখানে। আমরা 4 ভাই আছি, আমরা 5 ভাই। আচ্ছা। তো 4 ভাইকে দিয়ে গেছে, সেইভাবে আছি। তারপরে আমার তো এই জঙ্গল করা ছাড়া আর কোনো কাজ নেই। আমি একটু প্রবলেমে পড়ে গেছি, নদীতে বাগদা ধরার সময় পড়ে গেলাম নৌকার ওপর। আচ্ছা। পড়ে গিয়ে কোমরে লাগিয়ে খুব প্রবলেমে আছি। বহু রকম চিকিৎসা করেছি। আচ্ছা আচ্ছা। ও নীলরতন হসপিটাল সব জায়গায় ঘুরে কোনো রকম কোনো কিছু হয়নি। আমার 2 পাশাতে আর 2 হাতেতে ইঞ্জেকশন ফোঁড়ার আর জায়গা নেই। আচ্ছা। তাহলে শারীরিক অবস্থা আপনার এই মতোভাবে, শারীরিক অবস্থায় এই মতোভাবে আছি। জঙ্গল বাগদা ধরায় ওই অসুবিধা হওয়ার পরে একটা যোগাযোগ হলো একটা এই লাইসেন্স কেনার জন্য। যিনি বিক্রি করেছেন ওনার বাড়ি হচ্ছে 12 নম্বর জেমসপুর। তো উনি ওই জঙ্গলে একটু ভয়ভূত পাওয়াতে উনি বাড়িতে চলে এসে সঙ্গে সঙ্গে বিক্রি করার জন্যে মানে সারা জায়গায় সার্কুলার দিয়েছে। তো আমি সংবাদ পেয়ে, খবর পেয়ে আমি যোগাযোগ করে গেলাম। 2000 টাকা নিয়েছিল তখন আমার ওই সময়। আচ্ছা, 2000 টাকায় আপনি লাইসেন্স পেয়েছিলেন। 8 বছর পরে আমি নাম চেঞ্জ করেছি, নিজের নামে করেছি। উনি এই 8 বছর পর্যন্ত আমার রিনিউয়ালের সুযোগ করে দিয়েছে, অসুবিধা করিনি কেউ। তারপরে তো সেখান থেকে চলছি। তো আপনার একজন ব্যক্তিকে আমি বললাম, আমার মামা সম্পর্ক হয়, উনি গুণিন ছিল, জঙ্গল সম্পর্কে কিছু জানে টানে। তা ওনাকে বললাম, মামা এরকম একটা লাইসেন্স কিনেছি, আমার সঙ্গে একটু চলো যাই, কাঁকড়া ধরতে যাবো। আচ্ছা। তো উনি আমাকে একটা ভরসা দিল যে বাবা আমি তো একজনের সঙ্গে কথা দিয়ে ফেলেছি, তো আমি যেতে পারবো না, আমি কটা জিনিস দেবো ওখানে মায়ের নামে, তুমি নিয়ে চলো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা। তা আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। আমার বাবা বলছে যে দেখো, কেউ যদি কিছু দিতে চায় সেটাকে নেওয়া উচিত, নেওয়া ভালো, এবং সেটা ভালো জিনিস হয়। কাউকে চেয়ে নেওয়া কারোর কাছে সেটা ভালো হয় না, কেউ যদি দেয় তাহলে সেটা ভালো হয়। তা আমি বললাম তাহলে আমি কি করব? বলছে উনি দিতে চাইছে যখন, নেওয়া ভালো। তো আমি সেই মতোভাবে ওনার কাছে বললাম। উনি আমাকে বললো শুক্রবারের দিন যাবে,
একটা খাতা একটা কলম নিয়ে আর 5 টিকে পয়সা, মানে 1 টাকা 4 আনা পয়সা নিয়ে যাবে আমার ধারে। আচ্ছা আমি তোমাকে যতটা দেওয়ার মতো আর কি দেবো জঙ্গল সম্পর্কে আর কি। আচ্ছা তো 2 দিন পরে উনি দেখি, আমি সকালে বাড়িতে বসে আছি, উনি দেখি যেখানে যোগাযোগ করেছিল তাদের দিকেই এসেছিল, হ্যাঁ দেখা হয়নি আমার সঙ্গে। আচ্ছা ফিরে যাচ্ছে তখন কান্তি কান্তি যাচ্ছে, হুম আমার ধারে গিয়ে হঠাৎ দাঁড়ালো। বাবা আর আমি বসে আছি বারান্দার দাওয়ায়। হুম উনি গিয়ে বলছে যে বাবা এই ব্যবহার হয়েছে। বললাম তা সেখানে যদি বাদ হয়ে যায় তাহলে আমার সঙ্গে চলো। হুম আমার তো এখনো কোনো যোগাযোগ হয়নি, বাবা আছে আর আমি আছি, হুম তুমি গেলে তাহলে ভালো হবে। হুম এই মতো হবে। উনি তাহলে বললো ঠিক আছে তাই হবে। সেইভাবে ওনার নামে পাস টাস করে আমার বাবার নামে আমার নামে পাস করে বেরিয়ে পড়লো, টানা ধরা চললো। আমাকে বলছে যে দেখো আমি তোমার এই যা জিনিসপত্র দিয়েছি হুম এ কিন্তু নৌকায় গিয়ে ট্রাই হবে, পরীক্ষা হবে। আচ্ছা আপনাকে যে মন্ত্রগুলো দিয়েছে সেইগুলো আপনি জঙ্গলে গিয়ে নৌকায় ব্যবহার করবেন। নৌকায় গিয়ে ব্যবহার করব। উনি সঙ্গে আছে, উনি বলছে আমি নৌকায় গিয়ে পরীক্ষা করব তুমি কেমনভাবে বলছো চালাবে, হ্যাঁ কেমনভাবে চালাবে। কেমনভাবে চালাবে বা চলবে। আমি বললাম তা সেসব কিছু তো আমাকে বলে দাওনি, কীভাবে চলবো কীভাবে চালাবো এ তো আমাকে কিছু বলোনি। হুম তুমি তো লিখে দিয়েছো, আমাকে বলেছো লিখে নাও, তো আমি লিখে নিলাম। লিখে দিলে ঠিক আছে, কিন্তু বললে এইগুলো মুখস্থ করো, তো আমি মুখস্থ করলাম, মুখস্থ করে করে পড়ে তোমাকে শোনালাম, তুমি বললে ঠিক আছে। জঙ্গলে গিয়ে কীভাবে চলবো তারপর নৌকায় গিয়ে জঙ্গলে গিয়ে বলবো হবে, ঠিক আছে। এবার উনি জঙ্গলে গিয়েছি, 3 দিন পরে এক জায়গাতে খুব বাঘের গর্জন করছে। আচ্ছা উনি আমাকে বলছে এইখানে যেতে হবে। কেন? কাঠ নিতে যেতে হবে, জ্বালানি কাঠ। আচ্ছা তাই বলছে মামা বাঘ ডাকতেছে এইখানে কাঠ নিতে যাবো। তা বলতেছে ওইটাই তো পরীক্ষা, ওটাই তো পরীক্ষা হবে। হুম তুমি ওকে বন্ধ করতে পারছো কিনা, ওর ডাক বন্ধ করতে পারছো কিনা, ও চলে যাবে কি বসে থাকবে কিভাবে কি করবে, সেটা পরীক্ষা তো ওইখানে হবে। হুম তা ঠিক আছে তাই হোক। নৌকা ধরলো কিনারে, তারপরে যেভাবে বললো আমি সেইভাবে উঠে গেলাম ওনাদের আগে। বাবা আছে পেছনে, মামা আমার ওই মামা মাঝখানেতে আছে, আমি আছি আগে। আমি উঠে চলে গেলাম এখান থেকে, আমার ঘরটা চলে গেছি ভেতরে। তারপরে ওনারা নৌকা থেকে নামছে। ভাবছি যে আজকের উনি আমাকে দিয়েছে আর সেইগুলো নিয়ে আমি পরীক্ষার সম্মুখীন হলাম। তা ঠিক আছে, পরীক্ষাতে কি হয় ফলাফল পাস করতে পারি কিনা দেখা যাক। হুম সেইভাবে গেলাম, গিয়ে দেখি সবে মাত্র হেঁটে যাচ্ছে, বাঘ ডাকছে। এখান থেকে এতটা বনের ভেতর চলে গেছি মানে তো দেখা যাবে না। হুম আমার ঘর পর্যন্ত এখান থেকে এতটা ভেতরে চলে গেছি, হুম দেখা তো যাবে না যে ভেতরে কি হচ্ছে। তারপর ওখানে গিয়ে দেখছি ওই হেঁটে চলে যাচ্ছে। তো আমি ওখানে দাঁড়িয়ে আছি, ওনারা গেল। আমার এইখান থেকে তো বাঘ গেছে, এই খোঁজ দেখা যাচ্ছে, পায়ের খোঁজ দেখা যাচ্ছে। তা বলছে কোন দিয়ে গেছে? আমি বললো এই দিয়ে গেল, এই কূপ দিয়ে গেল। তা ভালো যাক। তারপরে ঠাকুরের নাম টাম করে নিলাম, নিয়ে পরে বলছে যে এবারে কাঠ কাটা লাগাও। শুকনো কাঠ কাটলাম, কাঁধে করে নিলাম, এতটা করে 4-5 কাঁদাল হলো। হ্যাঁ নিয়ে ওনারা দুজন নিয়ে নিয়ে নৌকা যাচ্ছে। আমাকে বলছে তুমি এখানে দাঁড়িয়ে থাকো। আমি থাকলাম দাঁড়িয়ে জঙ্গলের ভেতরে। আমার মনের ভেতরে কোনো কিছু ভয় লাগছে না, আচ্ছা আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ হাতে দা আছে, দাঁড়িয়ে আছি। আমি 2-1টা করে কাটছি, ওরা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। ডাক বন্ধ হয়ে গেছে বাঘের। ডাকছে না, কোনো সারা শব্দও আর পাওয়া যাচ্ছে না। আপনি ওটা তো প্রয়োগ করেছেন। সে তো আমি বন্ধ করে ফেলেছি। হুম এবারে তো বলছে যখন 4-5 কাঁদাল ওরা দুজন নিয়ে গেছে নৌকাতে, হুম তারপরে বলছে আর কতটা কাটেছে? আমি বলি কাঁদাল খানিক হবে, আর এক কাঁদাল হবে। হুম তা বলছে আর কাটতে হবে না, চলো বেলা যাচ্ছে, নৌকায় উঠি। তো বেলা কমছে না হলেও 4টে বেজে গেছে। তাহলে তো নাও, তাহলে আমি কাটা বন্ধ করে দিছি। ওরা আসলো, গাছ ধারে গেল, গেলে ওদের দুজনের দিলাম ভাগ করে, নিয়ে নিল ওরা দুজন ভাগ করে কাঁধে কাঁধে। আমি 4টে নিলাম, আমি পেছনে আসছি। আমাকে বলছে তুমি পেছনে থাকো। আর ঠিক আছে চলো, আমার যেমন বলছে আমি সেইভাবে চলছি আর কি। হুম যেহেতু আমার গুরুদেব সঙ্গে আছে, হুম
আর গুরুদেব বাবা আছে ট্রেনিং সঙ্গে, দিচ্ছে। উনি আমাকে পরীক্ষা করছে, উনি আমাকে ট্রেনিং দিচ্ছে। হুম, তো আমার কিসের ভয়? হুম, আমি খুব আর সাহস করে মুখ বন্ধ করে আমি দিয়েছি। খুব জেদ ধরে লেগে গেছি, গিয়ে চালাচ্ছি। তারপরে তো নৌকায় উঠে আসলাম, এসে বলছে জানো ও ওই ধারে শুয়ে আছে। আমি বলি, সে তো আমি দেখেছি। হুম, তুমি বলবে সে, তার আগে আমি তো দেখেছি ও ওই ধারে শুয়ে আছে। আমি তো একা একা কাটছি ওখানে, আমার নজর আছে আর বাঘ কোথায়। ওখানে শুয়ে আছে। বাঘ শুয়ে পড়েছে, ও আর উঠে যায়নি, হুম, ও চলে যায়নি। কতটা দূরত্ব হবে এখান থেকে? ওই মহিলা যাচ্ছে অতটা দূরত্ব হবে, আমরা এরকম আমার ঘর থেকে অতটা দূরত্ব কাটছি, এতটা দূরত্ব ওই রকম শুয়ে আছে ওই 350-400 ফুট মতো। হবে। না বন্ধ করলে ছুটে আসতো। না যাবো না, একটু কাজ হচ্ছে, একটু কাজ হচ্ছে। আর কুটুম্বরা আছে অনেক বাড়িতে, ওই তাস খেলছে, আমি চলে এসেছি। ও ভারই আছে, সন্ধি আছে, সেজ শ্বশুরির ছেলে আছে, আরও 3-4 জন আসছে। বাড়ি ছেড়ে এখন যাওয়া যাবে না, আরও 3-4 জন আসছে। হুম, আর এনারা এই আছে 2 জন, এখন বলতে পারো আমার আত্মীয় সব। তো এইভাবে আমি চালাচ্ছি। হঠাৎ একদিন বলছি কি, রাত্রে 7-8টা বাজে, বলছে জ্বালানি নিতে যেতে। কীরকম জ্বালানি নিতে যেতে হবে এই রাত্রি? হ্যাঁ, এই রাত্রি জ্বালানি নিতে যেতে হবে। তো চলো যাই। তো তখন তো লাইটের সিস্টেমে, এখন হঠাৎ এই 2-3 বছর লাইটের সিস্টেম হয়েছে নৌকাতে, লাইট রাখা, ছোটো সোলার প্লেট রাখা, ব্যাটারি রাখা, লাইট সিস্টেম। হুম, তো তখন ল্যাম্প জ্বালা, কেরোসিন দিয়ে ল্যাম্প জ্বালিয়ে, কর্কেটের ল্যাম্প কিনে নিয়ে যানো, বা কাঁচের ল্যাম্প, টেবিল ল্যাম্পের যে কাঁচ, ওই ল্যাম্প করে নিয়ে যাওয়া, এইসব। তো ল্যাম্প জ্বালিয়ে নিয়ে এসে আমার ওই গুরুমশাই মামা, বাবা আছে পেছনে, আমি আগে গেছি, গিয়ে উঠে মায়ের নাম টাম করে আমি বললাম তা এসো দেখি। এবার ল্যাম্প নিয়ে গেল। রাত্রি জ্বালানি খুঁজে পাওয়া যায়, শুকনো জ্বালানি যতই হোক, শুকনো জ্বালানি হলেও রাত্রি খুঁজে পাওয়া তো কষ্ট ব্যাপার, হুম, এবং খুব রিস্ক থাকে তো। রিক্স থাকবে, অন্ধকার রাত্রের ব্যাপার, রিক্স থাকবে না জঙ্গলে? হুম, আচ্ছা গেলাম, গিয়ে আমি তো সমানে কোপ চালিয়ে দিচ্ছি, শুকনো কাঁচা ও সমানে। উঠে গিয়ে দেখি না, সোজা সোজা একদম বাগান, পাট বাগান যেমন হুম, ওই রকম বাগান হয়ে আছে। হুম, ওখানে একদম কোপ চালিয়ে দিছি দম ধরে খানিকটা, হুম, কমসে কম না হলেও কুইন্টাল খানেক কেটে ফেলেছি ওই কাঁচা শুকনো সব বেড। হুম, বুঝি কী করতে জানতে, কী করবো, অন্ধকার রাতে দেখা যায় না, এবারে বেছে নেবো একটা। হুম, ও এতটা খানি নিয়েছি বেছে, ও থাকে আর কাটতে হবে না, চলো হুম, তো নেও, চলো। নিয়ে চলে আসলাম। আমি বলছি মামা, তোমার এই নৌকায় তো জ্বালানি কাল 2 দিন আগে তুললাম এতটা জ্বালানি, তা আজকের আবার এটা কি পরীক্ষা? তাহলে এটাও একটা পরীক্ষা করলাম, দেখলাম কি হচ্ছে, হুম, কতটা কি সাহস তোমার হচ্ছে। হুম, তা ভালো হোক। তারপর বলতেছে মাছ ধরতে যেতে হবে, তা চলো। হুম, খালো জাল ফেলে মাছ ধরতে হবে, নৌকা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালের মুখে মুখে, হুম। সেখানেও গেলাম মাছ ধরতে, মাছ ধরলাম। এইভাবে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমার ওই মামা আমাকে বললো যে দেখো, একটা জিনিস দিলাম না কেন, কীটা, সেটা কি? আমি আরও সব কিছু ভেঙে জিজ্ঞাসা করছি। হুম, তা বলছে সেটা হচ্ছে জঙ্গলের দানব দৈত্যদের সঙ্গে যখন এঁটে পারা যাবে না, হুম, তার শেষ জিনিসটা হচ্ছে এটাকে যদি তোমাকে দেই, তাহলে তোমাকে কাঁকড়া খাওয়া বন্ধ করতে হবে। আচ্ছা, কাঁকড়া খাওয়া যাবে না, আচ্ছা, সারা জীবনের মতন কাঁকড়া খাওয়া বন্ধ করতে মানে ভূতের গুণিনের ব্যবহারের জন্য। হ্যাঁ, ওই মন্ত্রের জন্য, হবে। মন্ত্রটা মন্ত্রটার জন্য, ওইটার জন্য। হুম, ওটাকে বলা হয় কালাম মন্ত্র, কালাম। মুসলিমের কালাম। মুসলিমের কালাম মন্ত্র। হুম। ওটাকে বলা হচ্ছে কালাম মন্ত্র। হুম। ওটা খেলে, ওটা যদি ব্যবহার করা হয়, হুম, তো কাঁকড়া খাওয়া যাবে না, কাঁকড়া খাওয়া যাবে না। তো তারপরে একরকম কুচে মাছ পাওয়া যায় লাল, ওটাও খাওয়া যাবে না। এতটা করে। হুম, তারপরে আরেকটা এরকম কি জিনিস বলেছে, যাই হোক, হুম, তো ওই 3টে জিনিস খাওয়া যাবে না। হুম, আমি বললাম তো ঠিক আছে। যে বছর উনি আমার সঙ্গে আছে প্রথম, সে বছরেই উনি বলছে কাঁকড়া এবছরটা চলবে, চালাব। আমি যখন থাকবো না তোমার সঙ্গে,
তুমি আর কাঁকড়া খেতে পারবে না। হুম, বললাম তা ঠিক আছে, কাঁকড়া খাবো না, তবে এটা আমাকে দিতে হবে। এটা না দিলে তুমি আমার সঙ্গে থাকবে না যখন, তখন আমি বিপদে ভূতের কবলে পড়ে গেলাম। আমি কি করে উদ্ধার হব? হুম, আমি কি করে রেহাই করে বাড়ি যাব? হুম, বাইরের যে দুজন সঙ্গে থাকবে তাদেরকে আমি বাঁচিয়ে নিয়ে যাব কি করে? আর এটাকে দেবে না বললে হবে কি করে? এটাকে আমার দিতে হবে। হুম, তা বললো ঠিক আছে, তাহলে তুমি লিখে নাও। আমি লিখে নিলাম। হুম। নিয়ে তারপর বলছে আরও কিছু জিনিস আছে, ভূতের কালাম মন্ত্র। ভূতের কালাম মন্ত্র। তা বলছে আরও কিছু জিনিস আছে। আমি বললাম কী জিনিসপত্র, সেগুলো কি? তা বললো আরও 10-12টা মন্ত্র আছে, সেগুলো হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে ব্যবহার করা। হুম, কোনো কেউ বাচ্চা এতে কেউ বাচ্চা নিয়ে আসলো, তার জ্বর হয়েছে বা একটু ভয় পেয়েছে, হুম, তাদেরকে ঝাড়ফুঁক করে দেওয়া। বললাম তাই এগুলো দিচ্ছ না, তাহলে আমি শুধু জঙ্গল নিয়ে পড়ে থাকবো? হুম, কেউ এসে ছুটে আসলো যে আমার একটু মাটি দেখে দাও, মাটি করে দাও, হুম, তাহলে তার তো একটু দেখতে হবে। তা হুম। সে যদি না দেয় তাহলে এগুলো নাও, সব লেখো, খাতায় যা আছে সব লিখে নাও। এই লিখে নিলাম, সব লিখে নিয়ে তারপরে আমাকে বলছে যে এই 1 বছর কাল তোমার সঙ্গে থাকছি, এরপরে আর থাকবো না। তো এই যেভাবে চলছে এইভাবে চলবে, কোনো অসুবিধা হবে না। হুম, আমি বললাম তা যখন আমি নৌকায় চলবো, হুম। জঙ্গলের ভেতরে চলবো, তখন আমি কি করব? উনি বলছে যে দেখো, ওই সময় চলাকালীন, নৌকায় চলাকালীন যদি এই মন্ত্র প্রয়োগ করা হয়, হুম, তাহলে তো আমাদের কাঁকড়া ধরবে না, মাছ ধরা যাবে না। হুম, বড়শি ফেললাম নদীতে, পরীক্ষা করলাম যে কীরকম ধরনের মন্ত্র যে প্রয়োগ করলি বড়শির দোন ফেললি মাছ ধরবে না, কাঁকড়া ধরবে না। তা আমি একটু রাত্রি বড়শির দোন ফেলে দেখি কি হচ্ছে। হুম, 7-8টা বড়শি একটা সুতের মাথায় নিলাম, একটা দুলো বেঁধে ছেড়ে দিলাম নদীতে, মাছ গেঁথে, চিংড়ি মাছ গেঁথে হুম। দিয়ে, তো সন্ধ্যাবেলা ওটাকে বলা হয় পাড়া করা হয়। পাড়া। গ্রাফিন করে দাঁড়ানো হয়, হুম, দাঁড়িয়ে থেকে পাড়া করা হয়। মা ধূপ বাতি জেলে পাড়া করে মায়ের নাম টাম করে ওই সুদ ফেলে বসে আছি। অনেকক্ষণ বসে আছি, প্রায় ঘন্টাখানিক বসে আছি, কোনো মাছ টাছ ধরছে না। তারপরে আমাকে বলছে কী হলো, মাছ টাছ হচ্ছে না? কেউ তো টানে না, কেউ তো চারা খায় না, কী হবে? তা বলতে দাঁড়াও তাহলে আর একটা কাজ করি। তাহলে কী করবা? তখন উনি কী করলো, রান্না হচ্ছে, উনুনে কাঠ দিয়ে রান্না হচ্ছে, উনি ওই জ্বলন্ত আগুন নিয়ে, কাঠ শুদ্ধ নিয়ে নদীতে ছুঁড়ে দিল হুম, সঙ্গে সঙ্গে। এটা কী করলে? আমি ওই সন্ধ্যাবেলা মা বাবার নাম করে রেখেছি, তুমি এই কাঠ ডুবিয়ে দিলে। তুমি তো আমাকে বললে যে মা বাবার নাম করার পরে কাঠ, কয়লা জাতীয় জিনিস নদীতে দেওয়া যাবে না, লঙ্কার বোঁটা নদীতে ফেলা যাবে না, পেঁয়াজ রসুনের খোসা ফেলা যাবে না, বিড়ি খেয়ে বিড়িটার পাশা যেটা বাকি অংশটা রাখা হয় সেটা নৌকায় রাখতে হবে। হুম, তাহলে তুমি আগুন ছুঁড়ে দিলে, তাহলে মাছ ধরছে না, তাই জন্যই তো করলাম। হুম, তা ঠিক আছে, দেখি কি হয়। ফের আবার সুদ ফেললাম, হুম, ফেললে দেখি মাছ ধরেছে। হুম। ঠিক আছে, পরীক্ষা হচ্ছে আর কি, পরীক্ষা হচ্ছে সব। যে কি। মানে পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না, তাই তো? আমি বিশ্বাস না, আমি তো বিশ্বাস সেই প্রথম দিনেই করে ফেলেছি যে আমাকে যখন বাঘ ডাকছে সেখানে আমাকে নামিয়ে দিয়েছে, মানে কত বড় কথা। হুম, যে এই বাঘ ডাকছে, এনাকে বন্ধ করে এখানে আমরা কাঠ নেব, হুম, তাহলে সেখানে গেছি মানে সে আমার আর অবিশ্বাসের জায়গা নেই। জায়গা নেই। তাহলে মাছ ধরছে না, সেইখানে আমাকে বলছে যে আমরা মাছ কাঁকড়া ধরাকালীন মায়ের নাম আমরা চালাতে পারবো না। এমনি মা মা করতে পারবো মুখে, কিন্তু মন্ত্রটা প্রয়োগ করায়। প্রয়োগ করতে পুরো মন্ত্রটা প্রয়োগ করা যাবে না, তাহলে মাছ কাঁকড়া হবে না। উনি যখন গত হয়ে গেল, তো আমি আরেকবার ওই পরীক্ষা সামিল হলাম। হুম, উনি যখন গত হয়ে গেছে, তো আমি একটা ক্ষোভের কারণে ওনার ক্রিয়া কাজে আমি হাজির থাকি। হুম, উনি একটা অবৈধ আচরণ আমাকে করে ফেলেছিল, আচ্ছা। সেই ক্ষোভে পড়ে আমি ওনার ধারে আর যাই। হুম, ওনার ছেলেরা আছে, মেয়েরা আছে, তা ডেকেছিল যদিও, তা আমি যাইনি। আমাকে তখন তো হ্যাসাক লাইটের ব্যাপার, আলো জ্বালার, শ্রাদ্ধসানি করো, বিয়ে বিভূতি করো, হুম, তো হ্যাসাক লাইটের ব্যাপার, এই কারেন্টের লাইটের ব্যাপার ছিল না। ছিল না। তো আমার 3খানা লাইট ছিল,
আমি লাইট পাঠিয়ে দিয়েছি, আমি যাইনি সেখানে। হুম আমি বললাম লাইট তুমি জেলে নাও ওকে। ওনার ছেলে বড়, আমাদের বয়সে অনেক বড়, তো বর্দা বর্দা করে ডাকি। আর একটা ছেলে ছোট, দুটো মেয়ে ছোট, তারা খুব শ্রদ্ধা করে। তা আমি ওই সময় ওই রাগের জন্য আমি আর ওনার ক্রিয়া কাজের সময় আমি যাই। হুম তা যখন উনি গত হয়ে গেল, আমি পরীক্ষা করার জন্য আমিও একবার ওইটা করে দেখলাম হুম যে ঠিকঠাক জিনিসগুলো আছে কিনা। হুম উনি থাকতে তো দেখলাম সব ঠিক আছে, হুম তো গত হয়ে গেছেন যখন, সেগুলো আমাকে ঠিকঠাক আছে কিনা হুম তা দেখলাম ঠিক আছে, সব ঠিকঠাক আছে। তো আমি যদি জঙ্গলে গিয়ে যদি জঙ্গলের উপরে অত্যাচার চালাই, সে কোনোদিনই আমার ক্ষমা করবে না। হুম এ কথাটা আমি বারবার করে বলি হুম সবাইকে, যারা যারা আমার সঙ্গে থাকে তাদেরকে আমি সবসময় বলি যে দেখো, আমি যেভাবে বলবো সেইভাবে চলতে হবে, আমি যা বলবো সেইটা করতে হবে, নিজের মর্জি মতন করা যাবে না। হুম বিশেষ করে জঙ্গল, হুম জঙ্গল হয়তো তোমাদের চেয়ে আমি অনেক কম দিন জঙ্গল করছি, তো জঙ্গলে যেটুকু অভিজ্ঞ হয়েছি, সেই কথা ভিত্তি করে আমি বলি। হুম তা এই ছেলেটাকে ওই রকম বলেছিলাম, ওই দিনকে তো বললাম সব গল্প, আমার কথা নেয়নি। তার কারণে হচ্ছে এই ঘটনা আজকে। হুম সেখান থেকে আমি এই বছর নিয়ে 5 বছর বসে আছি, এই পরিষ্কার গোনা জিনিস। হুম তো 5 বছরে আমার ওই জঙ্গল থেকে ইনকাম করে আনি, তারপরে আমার সংসার চলে। আজকের আমি 5 বছর বসে আছি, তবু তো আমার সংসারটা চলছে, ঠাকুরের কৃপায় যেভাবে হোক চলছে চলছে। হ্যাঁ। আমার ওই বাচ্চাটা ওই বসি দিয়ে আসলাম তাস খেলায়, ওইটা আমার ছেলে। হুম ওই বসি দিয়ে আসলাম, ওর মেসোদের সঙ্গে খেলা করছে, মামাদের সঙ্গে খেলা করছে। তো ওই এই বিল্ডিংয়ের কাজ করে, হুম যা আনে তাতে আমার চলে। বাজারঘাটের টুকটাক এই বাড়ির ধারে এখানে নদীতে মাছ ধরি, কোনো রকমের বাজারঘাট চালাই। আর ওই আমার ভাই হয়েছে, ওর ওই খাবার জোগান হচ্ছে ওই। হুম এই প্রায় 2 গুণ ধরে 15 দিন ধরে আমি নদীতে নামছি না। হুম এই আত্মীয় স্বজন এসেছে, তাদের সঙ্গে ঘোরাঘুরি করছি সারা জায়গায়। হুম এই কালকের এসেছে আমার ধারে সন্ধ্যাবেলা, হুম 18 জন লোক নিয়ে ট্যুর চলছে, হুম 18 জন লোক নিয়ে। হুম আমি ছিলাম সঙ্গে, আমি চলে এসেছিলাম, আমাদের একটা আইলার রেশন দেয়, সেই রেশনের মাল তোলার জন্য বাড়িতে চলে এসেছিলাম। হুম তো তাদের নিয়ে ওই ট্যুরে ঘুরছি সারা দুনিয়া, হুম যেখানে যত আত্মীয় স্বজন আছে সব জায়গায়। আমার মেয়ের বাড়ি ফাড়ি সব মিলিয়ে, ভাইরার বাড়ি ফাড়ি সব মিলিয়ে, ওই ভাইরাবের যেটা এই সাইডে মোটা করে ভাইরাই আছে, ওর বাড়ি হচ্ছে আমলামেতি, বালি আমলামেতি বিদ্যা অফিসের ধারে। আচ্ছা, এবারে বলুন যে গুণিন যে মন্ত্র আপনি গুরুদেব আপনার মামা, হ্যাঁ, আপনি অভিজ্ঞতা এবং প্র্যাকটিস বলুন বা ট্রেনিং বলুন মামার কাছে নিয়ে নিজে নিজে ব্যবহার করেছেন। করেছি। এইবারে আপনি আপনার জীবনে বাঘকে কীভাবে মন্ত্র দ্বারা রুখেছেন কিংবা কুমিরকে কিংবা সাপকে, সে বিষয়টা একটু তুলে ধরুন। বাঘের কথা যেটা বলছিলাম, যে এরকম কাছাকাছি যে কথাটা বলেছি ওই দিনে, হুম, ওটা একটু বলুন। খালে ঢুকছি হ্যাঁ, সকালবেলাতে 8টা-9টার সময় হবে বেলা। আচ্ছা, তো যে খালে প্রায় কাঁকড়া ধরতে ঢুকি, খালটা কতটা চওড়া হবে, এই বোটের থেকে আমার এতটা, এই বোট মারা, এই বোটের থেকে এতটা চওড়া হবে। তো ওই ওদিন- 6-7 ফুট। হ্যাঁ, ওই দিন খালে ঢুকতে গিয়ে দেখছি দুটো গাছ দুপার থেকে এরকম হয়ে আছে। আচ্ছা, আমি বলছি কি রে, এই 3 দিন আগে খাল বালাম এরকম নেই, আজকের এরকম কেন? হুম, তো আমার সামনে যারা দুজন আছে, তারা দুজন ওই দুপারের গাছ দুটো কেটে দিল। আচ্ছা, আমি শুধু ওই মাথায় হেঁট করে করে দেখছি, পেছনে বসে আছি আমি একা, আমি মাথা হেঁট করে করে এপার ওপার করে করে দেখছি, কিছু দেখা যায় না। হুম, তারপরে গাছ কাটা হয়ে গেল, ভেতরে ঢুকে গেলাম, এতটা দূরত্ব এই বোটের থেকে, ওই রাস্তা এতটা দূরত্ব আমরা ঢুকে গেছি খালে, গিয়ে ওইখান থেকে দোন ছেড়ে যাব, হুম, দোন ছাড়া হয়েছে, হাত 15 গেছি, মোটে না হলেও 20 ফুট টুট হবে, 30 ফুট হবে। হুম, তো আমি ওই
বইটা মারছি আর এরকম দেখছি, এরকম মারছি, এরকম দেখছি একটা বাঁদর আমার ওইখানে থাকে হুম সব সময়, ও থাকে সব সময়, হুম মাজাটা ডোঙা মারা মতো, বয়স হয়েছে খারাপ না, তো ওকে খেতে দেই, হুম, প্রায় খেতে দেই, আচ্ছা ভাত হোক, বিস্কুট হোক, আলু হোক, বেগুন হোক বা চাল হোক, যখন ভাত থাকবে না, বিস্কুট থাকবে না, তো চাল দেই, সবজিপত্র যা থাকে দেই। হুম তো ওদিন দেখা যায়নি, তো ওই দেখছি এরকম করছে, দেখছি, তারপর দেখি এই সাইজের বড় বড় পা দুখানা বেরোচ্ছে। হুম তো হঠাৎ মাত্র আমি বলতেছি, আমার ওই অমলদার বলতেছি, অমল জর্দার ওই কর্নারে বাড়ি আছে, হুম উনি আমার সঙ্গে 15 বছর ধরে কাঁকড়া ধরেছে একটা না। তা আমি বলছি, অমলদা এই তো বাঘ আসছে যে। হুম তা বলতেস কই? আমি তখন ওই বাচ্চার ওদিকে তাকাচ্ছি, তাকাচ্ছি, আমি বলছি, এই তো আসছে। তা বলতে দের কই বাঘ আসছে? আমি হাজিয়ে আইসে গেছে, এরকম করে বলিস। হুম মানুষ করে মানুষ বলে মনে করতে না, তো এরকম বলতেছে। হুম। আমি শুধু ওই রকম বলতেছি, আর কিছু বলতি না, মাটা বলা এসব কোনো কিছু বলতি না। আমি বলছি, এ তো মানুষ বলে কেয়ার করতে না, মানুষ বলে মানতেন না, আবার বাবার কি যাচ্ছে। হুম বলতে এরকম পরিষ্কার জায়গায় বেরিয়ে এসেছে, এসে এরকম ভাবে বসেছে হুম সঙ্গে সঙ্গে, আর একদম আমার গায়ে ধরে, এই ম্যাডাম আছে আর আমি এরকম একদম এরকম গাছ ধরে এরকম ভাবে বসেছে। হুম আমি তখন বোটে মারি দিছি, নৌকায় বসে আছি, হুম দিয়ে এরকম বসে তাকিয়ে আছি, ওর চোখের দিকে তাকিয়ে আছি, হুম ওই বসে আছে। তারপরে অনেকক্ষণ, কম করে না হলেও 10 মিনিট হুম বসে আছি। তারপর আমি ওই আমার আমলদার বলছি, আমলদার তুমি দোন তুলে নাছো? তা বলতে হ্যাঁ। হুম আমি বলছি, তা তুমি বোটে ছাড়ি দাও, হুম নৌকা ছাড়ি দাও। তাহলে কোথায় যাবি? আমি ও খালে স্রোত ঢুকতেছে, স্রোতে নৌকা এগিয়ে যাবে, তাহলে ওর ছেড়ে চলে যাবো। অল্প একটুখানি গেছি, বোট টোট হবে এতটা দূরত্ব গেছি, ও বাঘ থুই হুম গিয়ে ওখানে গিয়ে আবার আমি বুটে মেরে দিয়ে দাঁড়াইছি। হুম বলতে কী রে দাঁড়াচ্ছি? আমি বলছি, হ্যাঁ দাঁড়াই, দেখি কী করে ও, দেখি না। ও তো ফাঁকায় বসে আছে, আমার এক হাত অন্তর দাঁড়িয়েছিল। ও তো মনে করলে আমাকে হাত দিয়ে এরকম টেনে নিতে পারতো, টেনে নিতে পারতো। তো ও নেইনি তো। হুম এইরকম সাইজের পা, সামনের পা দুটো, তাহলে পেছনের পা কি আছে, কি আছে? আর তার মাথা কি অত বড়। হুম এবার যখনই ওই বোটটা নিয়ে এতটা দূরত্ব সরে গেছি, ওখানে গিয়ে 3-4 মিনিট বসেছি, হুম ওর সঙ্গে সঙ্গে ওই খালে ঝাম মেরে পড়ে পুক পারে উঠে গেছে। হুম উঠে ছুটছে তো ছুটছে, হুম জঙ্গল ছিঁড়ে যাচ্ছে, শব্দ হচ্ছে, হুম চচ্চর চচ্চর করে শব্দ হচ্ছে, বনের ভেতর দিয়ে যাচ্ছে। আমি বলতেছি, তখন ওদের বললাম যে দাদা এক কাজ করি, আমরা এই খালে আজকে দোন পাবো না। হুম তা বলতেছে, কেন তুই কি ভয় পেয়ে গেলি? আমি বললাম যে না, এই গল্পটা তো ওখানে করিস ওদিন, হুম যে না এই খালে ভয় পাওয়া না। আজকের মানুষ কথাই বলে যে যেখানে আগুন জ্বলছে সেখানে তার হাত ঢুকিয়ে দেওয়া যায় না দেখে। হুম তো আজকের এই বাঘ এখানে আছে, মনে করে এটা আগুন জ্বলছে, হুম তা দেখে আমরা এই ভেতরে কাজ করবো, এক কাজ করি, এটাকে আমরা যে 2-3 দিন দেখে রেখেছি আজ পাবো বলে, তাই এটাকে না পেয়ে কালকের কাজ করবো এর ওপরে, আজকে আমরা অন্য জায়গায় যাই। হুম কেন ও বাঘ এখানে আছে মানে ও তো চোর জিনিস, হুম চুরি করবে। হুম তো আজকে ছুটে ওই দিকে গেছে মানে ব্যাক করে তো আসতে পারে, হুম তাহলে আমার এখানে না থাকা ভালো। হুম তো নদী পেরিয়ে আবার অপর পারে গেলাম, গিয়ে সেখানে কাজ করলাম করে বিকালে যাচ্ছি, সাইড দিয়ে ধরে ধরে দোন ফেলে ফেলে 27টা-28টা করে কাঁকড়া পাচ্ছি, বেশ বড় সাইজের কাঁকড়া। হুম তারপরে যখন 3 খাওয়ান পাওয়ার পরে দোন তুলে নৌকা চালিয়ে ভাটার দিকে যাচ্ছে, ও বলছে যে পাগল ওইখানে দেখতো কতটা দূরত্ব হবে, ওই ওই বাড়ির উপরের গাছ কতটা দূরত্ব, বলছে কি যে দেখতো ওইখানে একটা গোল পাতা পড়ে আছে নাকি, হুম। নারকেলের ডাগর মতন লাল পড়ে আছে, আমার এখান থেকে ঘরের এটা এতটা লম্বা হবে। হুম তা আমি খুব নিরীক্ষ করে করে দেখে আমি বললাম যে আমলদা ওটা তো বাঘ যে। হুম তা বলতিস কি দেশ বাঘ? আমি তখন ভাটাতে ওজন করে নৌকো চালিয়ে রাখেছি, হুম সুজনে আর চলে যাচ্ছি না ভাটায়। হুম আর আমার আর একটা ভাইপো হয় ওই ওই বছরে আমার সঙ্গে আছে, হুম তা আমাকে বলছে খুঁড়ো খুঁড়ো করে ডাকে, চালিয়ে রাখেছি। তখন কতটা দূরত্ব হবে, এই যে ফেসারির ভেতরে পালা ধাপানো, হুম এই পালা টালা এতটা দূরত্ব আছে বাঘের থেকে, হুম। এই পালা ফেলানো এতটা আচ্ছা। দূরত্ব আছে। তা ও আমার বলছে, কাকা খুঁড়ো, তুমি যখন দেখেছো তা একটু কাজ করো না। আমি বলি, কী করবো?
আমাদের সময় যাচ্ছে, আমরা কাজ করব, দোন ফেলবো, তা ও কী করবো, চল চলে যাই। না তুমি এক কাজ করো, তুমি ওর একটু মাথাটা তুলতে বলো না। হুম এরকম একটা গাছের আড়ালে মাথাটা এরকম করে পড়ে আছে আর একদম টান টান হয়ে শুয়ে আছে। হুম। ওটা কি শীতের সময়? না, গরমে? গরমের সময়। তা আমি বলছি এই ও ওখানে শুয়ে আছে, ওর বললি কি, আমি কি বললি কি ও মাথা উঁচু করবে? হুম না, ও মাথা উঁচু করবে না। তা বলছে না না তুমি বলো না, দেখি কি করো। তুমি এখন ঘুরে দেখো মুখের কথাটা। হুম তো আমি বলছি যে ঠাকুর, আমার এই ছেলেরা তোমার মাথাটা একটু দেখবে, তুমি মাথাটা একটু বার করো না। তা আমি বার করো না, এ কথা আমার মুখ দ্বার বেরোয়নি। ও সঙ্গে সঙ্গে মাথাটা বাইরে বের করেছে, দুই ধারে কান এরকম করে আছে। হুম। এত বড়, এই যে আমার হাতের এরিয়া দেখা যাচ্ছে এত বড় মাথা। তখন আমি শুধু বলছি, আমার এখন গা শিউরাচ্ছে কথা বলছি, তখন কিন্তু ওইটা হয়নি। আমি বলছি যে দেখো, বাঘ দেখেছো বহু, জঙ্গলে বহু বাঘ দেখেছি এই পর্যন্ত, তা এত বড় মাথাওয়ালা বাঘ দেখিনি, হুম আর এত লম্বা বাঘ দেখিনি কোনোদিন। হুম। তা দেখোস তো ভালোই আছে, আর কি, চলো যাই, চলে যাই। না খুড়ো, তুমি এক কাজ করো, ওর একটু উঠে দাঁড়াতে বলো না, হুম ওর সাইজ কত বড় দেখি। হুম আমি বলি দে রে, ও আমার কথা শুনবে না, হুম। ও মাথা উঁচু করবে বলেছি, মাথা উঁচু করে তাই কথা শুনবে? না না তুমি বলো দেখি, একটু শুনবে। এবার আমি আবার ওই বলতে মনে মনে বলি, ঠাকুর আমার কথা কি হবে, এরা কি বলে আর আমি কি করব, কি করে কি হবে। ওই ঠাকুর ঠাকুর করতে করতে আমি বলতে, ঠাকুর তুমি একটু উঠে দাঁড়াও না, আমার এই ছেলেরা দেখবে হুম তোমার কত বড় দেহ। হুম তাই উঠে দাঁড়াও দাঁড়াও বলার আর সময় নেই, ওই উঠে দাঁড়াও বলতে যাচ্ছি আর ও আবার উঠে দাঁড়িয়েছে, গা ঝেড়ে উঠে দাঁড়িয়েছে। অন্তত এর চেয়েও আরও লম্বা হবে। হুম। আর তিনজন, আমরা এই যে তিনজন আছি, এরকম করে ধরবো, ওরা আটকে নিতে পারবো না। হুম। মানে এত বড়। এত বড় বেড়ি ওর, হাতে ও মোটা, মোটা, আর ঝকঝক করছে একদম সোনার মতন, গায়ের রং। হ্যাঁ। একদম ঝকঝক করছে। গায়ের কালো কালো দাগগুলো রয়েছে আর ওই মানে সোনালি সুন্দর দেখতেও বাঘটা। সোনালি দাগগুলো ঝকঝক করছে। হুম তো উঠে দাঁড়ালে আমি বলছি দেখ, এই জীবনে বোধহয় এই বাঘ দেখিনি আমরা কোনোদিন, হুম কি জিনিস দেখে। এই বলে টলে বলছি চল যাই। না খুড়ো তুমি বলো, ও চলে যাক, আমরা যে যাবো দন ফেলতি, তা ও চলে যাক, কোন দিকে যাচ্ছে আমরা দেখে তাই যাই। হুম তা আমি বলছি দেখো, যদি আমি বলি যে চলে যাও, তো যদি বনের ভেতরের দিকে ঢুকে যায়, তা কোন দিকে যাবে কি আমি দেখতে পাবো? বনের ভেতরে ঢুকে গেলি। না তুমি বলো ও চলে তো যাক, হুম আমাদের আড়াল তো হয়ে যাক। মানে সব ভয় পাচ্ছিল। এতটা দূরত্ব আছে, ও যদি ঝাঁপিয়ে চলে আসে জলের দিয়ে, তো আবার আর একটা। আর এক তাল। তা আমি ওই ঠাকুর ঠাকুর করতে করতে বলতে, ঠাকুর তুমি চলে যাও, আমার ছেলেরা ভয় পাচ্ছে, তা তুমি চলে যাও। চলে যাও কথা আর বলার সময় নেই। হুম সঙ্গে সঙ্গে ঢুকে গেল, মাথাটা ঘুরিয়ে নিয়ে বনের ভেতর ঢুকে গেল। গেলি, আমি বললাম দেখ ও চলে যাচ্ছে, যাক আমরা চল যাই। গেলাম, এমন জায়গার থেকে দোন ফেলে এসেছি, একদম ঠিক যে জায়গাটা ও ছিল সেই জায়গাটা আমার দোন শেষ হয়ে গেছে। হুম আর সেই জায়গাটা এত উঁচু, আমি জলে আছি, জলের থেকে মাথা এরকম করে দেখতে হচ্ছে, পাড়ি উঁচু, হুম ভাঙনের কানিতে। তো আমি ওই বোটে মেরে দাঁড়িয়ে আছি, উনি একটা বিড়ি ধরিয়েছে, বিড়িটা খাওয়া শেষ হয়ে গেছে, আমি দোন তুলতে পারলাম। তা আমি যে ওই ঠাকুরের নাম মনে মনে জপ করছি, আর আমার যে দোনে কাঁকড়া আর ধরবে না এটা আমি ভেবে পাই। হুম এবার বিড়ি খাওয়া হয়ে গেছে, আমি বলছি মন ভালো লাগছে না, আমি বলি যেখানে বাঘ সেখানে আমার দাঁড়ানোর জায়গা হলো, তা থাক, যা হয় হবে, ঠাকুর যা করে। তো ওই বিড়ি খাওয়া শেষ হয়ে গেছে, দোন তুলতে পারলাম, আমি দোন তোলা শুরু করি। আর ওইখানে যেখানে দোন ফেলেছি ওইখানে এত কাঁকড়ায় গর্ত খুঁড়েছে, মাটি খুঁড়েছে, এই দোন ফেললেই কাঁকড়া ধরবে এটাই নিশ্চিত, হুম কিন্তু সেইখানে কাঁকড়া নেই। হুম চারা খেয়ে নিয়েছে অন্তত 100 খানিক, হুম 700 চারা দোন ফেলা 100 খানিক চারা খেয়ে নিয়েছে, মানে হুম এ কাঁকড়া উঠিনি, সব চারা খেয়ে নিয়েছে আমার। হুম আমি বললাম কী হলো দাদা? তা বলতে তাহলে তুই এই জায়গা বন্ধ করে দিয়েছিস? আমি বললাম তা আমি করে ফেলেছি দাদা, কেননা আমার মনের ভিতরে একটু ভয় মতো লেগেছে। হুম
তোমরা যে এই বারবার বলো স্যার, আমি ওর বলেছি, ও যদি রেগে মেগে থেকে যায় আর আমার ঠিক করে যেখানে দোন শেষ হয়ে গেছে সেই জায়গায় ও ছিল, তো আমার মনের মধ্যে ভয় লেগে গেছে। আমি মনে মনে ঠাকুরের নাম জপ করে ফেলেছি। তা কী কর, যাক দেখি এ জায়গা থাক, কালকের আবার দেখা যাবে। কেননা আগামীকাল ওই খাল পাবো মানে এ জায়গায় আবার দোন খাল পাবো না বলে ওই দোন তুলে নে গিয়ে ওই খালের গোড়ায় জাল বইয়ে মাছ ধরে নিয়ে কটা সুদ ফেলে মাছ ধরলাম, ওই নদীর ট্যাংরা মাছ ধরে টরে রাত্রি কোনো রকমে চালালাম। খুব বেশি রিক্সির ধারে গেলাম না, কেননা আমার যতটা সাহস তার ওদের দুজনের হবে না। অতএব ওদের দুজনকে নিয়ে তো আমার সেইভাবে চলতে হবে। ঠিক। তো আমি সেইভাবে চললাম। চলার পরে সকালে উঠে ওই যে খালের থেকে বেরিয়ে গেলাম ওই খালে কাজ করতে আসলাম। ওই খালে মোটে না হলেও 40 কেজির মতন মাল পেলাম। সব ভালো সাইজের মাল পেলাম। বলতেছে তুই কি করে জানলি এটা যে এ খাল ওদিন বাবি নে, কালকের বালি নে, আজকের বাঁচছিস, ওর সাহসে কিভাবে হলো? আমি বললাম সাহস কিছু না, এগুলো সব আমার সাধনার জিনিস। এগুলো সব আমার সাধনার জিনিস। আমাকে যেখানে বলবে যে তুই এখানে কাজ করবি না, সেখানে আমি করব। আমার মন যেটা বলবে তো আমি সেটা করব। মন চাইলে আমি সেখানে কাজ করব, মন না চাইলে আমি সবাইকে বলবো, অনুরোধ করব সবাইকে সেটা না করার জন্য। তো যখন যে যতটা মেনে চলবে তো ভালো সুফল হবে, মেনে চলবে না তার ফল আলাদা হবে। আমার বক্তব্য। আর কুমিরকে কিভাবে বললাম, ওই দিনেও অমলদা ছিল, আমার ওই অমলদার আমার এক জ্যাঠামশাই ছেলে আর কি। ওই দিনেও ও ছিল, ওই ভব বাবলিয়াও ছিল যে আমাকে খুঁড়ো করে ডাকে, ও ছিল। তা আমার বলছে খুঁড়ো একটা কুমির ওই ডুব মারতে স্যার উঠতে দেখো এখানে দন ফিরতে তো কাঁড়া ধরবে। আমি বলছি তা কাজ করি, দাঁড়া দেখি ওর বলি, দেখি ও কি করে। খোলা যাচ্ছে না, আমি বলি ওর বলি দেখি কি করা যায়। তা আমি বললাম মাগো, আমরা এই দোন ফেলতেছি আর তুমি এইখানে হাসা করতেছো, ঘা দিচ্ছ, তাহলে তো আমাকে কাঁড়া ধরবে না। তুমি একটু যদি ওই পারে চলে যেতে কিংবা ওপরে উঠে বসে থাকতে তাহলে আমার খুব ভালো হবে। এই বলতে না বলতে সঙ্গে সঙ্গে সামনের থেকে পাড়ে উঠে গেল। তা আমি বলতেছি আমার দাদা দেখেছো ও বাঘ ওই কুমির ওই পাড়ে উঠে গেছে, কুমির ওই পাড়ে উঠে বসেছে, তাহলে আমাদের আর অসুবিধা করবে না, কাঁকড়া আমরা ঠিক পাবো। তো দোন ফেলে গেলাম, শতখানিক চারা ফেলা হয়েছে, তারপর ওর সঙ্গে কথা হলো কুমিরের সঙ্গে। তো উঠে বসলো, আমরা দোন ফেলে গেলাম, আরও 600 চারা ফেলে চলে আসলাম, তুলে আবার চলে আসছি। ওই দিনে ওই সময় 40 পিস কাঁকড়া পাইছি। আচ্ছা। উনি যে ঘাঁটাঘাঁটি করছে ওইটুকুনি জায়গা পেলাম না, আর যা আদার্স জায়গায় ঘাঁটানি সে জায়গা কাঁকড়া পেয়েছি। তারপরে ওনার কাছে এসে আবার বললাম মা তুমি যাও, নেমে যাও, আমরা দোন তুলে চলে যাচ্ছি। তো উনি আবার সঙ্গে সঙ্গে নেমে গেল। আমি ওদেরকে দেখালাম যে দেখো ও আমার কথা কিভাবে শুনলো। ওকে তার শালা গোবিন্দ বললাম না, ওকে সম্মান দিয়ে কথা বললাম। ঠিক। আর সাপের বিষয়টা বলুন। সাপের বিষয়টা হলো ওদিনকের সাপের বিষয়টা, ওই সময় অমালদা ছিল, ভবলিয়া ছিল না। আমার এক জ্যাঠামশাই আর একটা আমার নিজের জ্যাঠামশাইয়ের ছিল, আমার মেজো জ্যাঠামশাইয়ের ছেলে ছিল, ওনার নাম হচ্ছে প্রশান্ত মণ্ডল। তো উনি আছে, আর আমার ওই অমলদা দোন ফেলে ঢুকছি, আমি পেছন ভাবে বেয়ে যাচ্ছি খালের ভেতরে। তো দেখছি ওই গাছের থেকে এই গাছে ঝুলে আছে, এতটা মোটা হবে সাপটা। মোটা সাপ আছে? হ্যাঁ, খুব মোটা সাপ আছে। ওই সাপটা ছিল মানুষে যেটা বলে কালকেউটে সাপ। কেউটে সাপ একদম ঝকঝক করছে কালো।
আমি দেখে বলছি এই সাপ, সাপ যে। তা বলছে কই? আমি বলি এই তো। তাহলে দাঁড়া 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 দাঁড়া। আমি বলছি, দাঁড়িয়ে কী করি? দাঁড়িয়েই গেছি। আর ওর ওর ওভারটেক করে যদি ঢুকে যেতে যাই তা ওর গায়ে ধাক্কা লাগবে, ধাক্কা লাগলে ও আঘাত করতে পারে। তো আমি বলছি দাঁড়াও, একটা কাজ করি। তাহলে কী করবি? আমি দেখি ওনাকে বলে কি করে। আমি বললাম, মা তুমি এইখানে ঝুলে আসো, এই খাল বন্ধ করে দিয়ে আমি এই খালে কাজ করব, সকাল থেকে বসে আছি। তো আগে থেকে তো বলতে পারতে যে আমি এখানে আসি, তোরা এখানে থাকিস না বা এখানে কাজ করিস না, তাহলে আমি চলে যেতাম। কোনো না কোনো সংকেত তো দিতে পারতে আমাকে। তা আমি যখন ঢুকে পড়েছি, তুমি নিচে নেবে বসো, আমি 10 মিনিটের মধ্যে আবার বেরিয়ে যাচ্ছি। তো বললাম তো, উনি সঙ্গে সঙ্গে মুখটা ছেড়ে দিল এক গাছের থেকে, যে গাছ আছে সেই গাছের নিচে নেমে আসলাম। আর নেমে এসে একদম গোল হয়ে ঢিবি মতো হয়ে বসে গেল। কত বড় তাও সাপ? এত মোটা সাপটা কমসে কম 15 ফুট লম্বা হবে। তো অনেক বড়। ফোনা, এই সাপ তো ভালোই ফোনা তোলে না? হ্যাঁ, কালকে এত বড় হয়ে যাবে, গর্জন করে খুব। এত বড়টা হয়ে যাবে ফোনা। ফোঁস ফোঁস করে ডাকে। উনি মাথা ছেড়ে দিয়ে নিচে নেমে এসে বসে গেল, গিয়ে মাথাটা উপরে এরকম করে আছে, হালকা করে মাথা এরকম করে আছে বসে আছে। আমি মা বসে থাকো, আমি যাই, আমি মিনিট 10-15-এর মধ্যে চলে আসবো, অসুবিধা হবে না। আমি গেলাম, গিয়ে চলে আসলাম 10-15 মিনিটের মধ্যে চলে আসলাম। এসে আবার বললাম, মা কাঁকড়া হয়েছে, আমাকে যা হয়েছে ভালো হয়েছে, একেবারে খারাপ হয়নি আমার। তো তোমার জায়গায় তুমি যাও, আমি চলে যাচ্ছি। উনি আবার সঙ্গে সঙ্গে ওই গাছে উঠে গেল, গিয়ে টপ করে আরেক গাছে গিয়ে মুখটা এরকম করে ধরে নিল, এরকমভাবে ধরে নিল, ধরে ঝুলে আছে, যেমনভাবে ঝুলে ছিল সেরকমভাবে ঝুলে আছে। আমি বললাম, দেখেছো, ও আমার কথা শুনে গেছে, আমি ওনাকে তো অসম্মান করিনি, ওনাকে তো আঘাত করিনি। তো এই জায়গা যেমন ভালো জায়গা তেমন খারাপ জায়গা। এখানে আমি যেমন ব্যবহার করব, আমার সঙ্গে সেই ব্যবহার করবে উনি। আমি যদি ওনাকে অপমান করি, উনি আমাকে অপমান করবে, বা বিচারও করে নেবে উনি। বিচার করার মালিক মানুষ নয়, ভগবানই হচ্ছে বিচার করার মালিক। তা সেই মতো ভাবে আমি সাপের ওই কীর্তিকলাপ দেখলাম। বনের যে বাঁদর আছে, অবলা জন্তু, সেও আমার কথা শুনে চলেছে। ওনার অবলার গোলটাকে আমি কিভাবে কন্ট্রোল করলাম সেটা আমি বলতে পারবো না, কেননা আমার যে অভিজ্ঞ হয়েছিল সেই অভিজ্ঞর উপরে আমি ওর বললাম যে দেখ, ও এই বলতে চেয়েছে, তুই যে ওকে অপমান করলি, ও এই বলতে চাইলো বা এই বলে গেল যে তুই আমাদেরকে যে অপমান করলি বা অন্যায় করলি, এর শাস্তি তোকে পেতে হবে, এর বিচার তোর এইখানে হয়ে যাবে। আচ্ছা, মানুষ তো মানুষ, ভগবানও তোর ক্ষমা করবে না। আচ্ছা, তাহলে বাঘ, কুমির এবং সাপ আপনার কথা শুনেছে। এবারে জঙ্গলে ভূতরা কি করে এবং ভূতকে কিভাবে আপনি আটকেছেন সেই বিষয়টা শুনবো। ভূতের গল্প হচ্ছে, তখন ছিল আমার শ্বশুর মশাই আমার সঙ্গে, আর আরেকটা গুণী ছিল আমার সঙ্গে। সে বহুদিন থেকে জঙ্গল করে, আমার আগে অনেক দিন থেকে জঙ্গল করে, আমার কম বয়সে। সে একটা আমার ভাইপো হয়। তো আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে ওই বছরে কাঁকড়া মারার জন্য বোঝাপড়া করে। দাদা আমি একটু ঘুরে আসি, একটুখানি ঘোরাও, ভিডিও হচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে। ওর নাও, ভিডিও হচ্ছে না, একটু ডিস্টার্ব হচ্ছে, নাও। এবারে প্রায় কাছাকাছি আছি। আমাদের রাত্রেতে যেখানে থাকি, রাত্রেতে যদি দেশের থেকে কোনো, অনেক সময় তো মহিলারা গন্ডগোল করে, হাঁকাহাঁকি চিড়ি করে, বা কুকুর মারামারি করে, ডাকাডাকি করে,
শোনা যায়, এমন জায়গায় ছিলাম আর কি। আচ্ছা, মানে ওই জঙ্গলটায় ভূত ওরম করছে? না, ওখানটায় আসি, এরকম নিকটে আসি আর কি, আমাদের এই দেশের থেকে আর এরকম নিকটে আসি। আচ্ছা আচ্ছা। ভেতরের মহিলারা কথা বললে এই গ্রামের বা কুকুর ডাকাডাকি করলে শোনা যেত আপনাদের? এরকম নিকটে আছে। আচ্ছা আচ্ছা। তো ওইখানে রাত্রে আমাদের এই দেশের লোকেরা বাগদা ধরতে যেত তখন। হুম তো কতটা দূরত্ব এখানে, ওই ওই নৌকা ছই আছে, ওই রকম দূরত্ব সব লোক জাল ধরতো, আমরা এরকম জায়গা আছি। হুম তো হঠাৎ মাত্র রাত্রেতে আমি বলছি আমার ওই শ্বশুরমশাই বা আমার সেই ভাইপোকে বলছি, আমি বলছি অবনী, এই শুনতে পাচ্ছিস হুম তুই এরকম একটা শব্দ হচ্ছে? তা বলছে, ও কাকা কিছু না, ও তুমি ঘুমিয়ে পড়ো, ওসব তুমি বুঝবা না। গল্প আছে না, হ্যাঁ? এটা অন্য একটা গল্প হচ্ছে। ও তুমি বুঝবা না কাকা, ও তুমি জানো না, ও সব তুমি ঘুমিয়ে পড়ো। হুম আমি বলি, এই জানি না মানে কি, এইরকম এই দানকের মতন কুই দিচ্ছে, ভূতের মতন কুই দিচ্ছে, আর এই গায়ের দিকে চলে আসছে। হুম তুই মায়ের নাম টাম করেছিস, পাড়াটারা করেছিস? হুম তা বলতে, হ্যাঁ হ্যাঁ করেছি। আমি বলছি, দেখ শোন, তুইও মায়ের নাম করিস, তোরও পাওনা জিনিস কি কি জিনিস সেটা আমি জানবো না, আমারও মায়ের জিনিস, মায়ের নাম করি। তা তুই আসিস বলে আমি করি না হুম বা করছি না, হুম তো সাবধানে থাকিস একটু, হুম আর একটু সতর্ক থাকিস। দেখ আজকের আমরা এই 3টে প্রাণী এখানে আছি, হুম আদার্স কোনো লোক এখানে নেই। যারা জাল ধরতে এসেছে তারা তো ওই জলের স্রোতের টানে, তারা আমাদের শব্দ কিছু পাবে না। হুম আমাদের কোনো অসুবিধা হয়ে গেলে আমরা যে শব্দ করবো, তারা আমাদের কিছু শব্দ পাবে না বা আমাদের হেল্প করতে পারবে না। হুম তা একটু সাবধানে থাকিস, সতর্ক থাকিস। ও তুমি ঘুমিয়ে পড়ো তো, আমার কাছে এরকম করে বললো। আমি শুয়ে আছি, আমার ঘুম আসছে না। হুম আমি তখন ওই আমার শ্বশুরমশাই বলতে, বাবা শুনতে পাচ্ছ এরকম এই শব্দ করছে? তা বলতে, তুমি বাবা মানুষ তো ঘুম পড়তে দেবো না তো সাবধান। আমি ঘুম পড়তে দেবো না, না আমার একটা মনের মধ্যে ভয় আসতেছে যে এই গায়ের ধারে চলে এসেছে একদম, হুম কি বলতে চাচ্ছে? হুম আমাদের কি মা বাবার নাম করা হয়নি, ভুল হয়ে গেছে, কোনো ভুল ত্রুটি হয়ে গেছে না কি? হুম আমি আমার মনের মধ্যে যেটা গাইছে সেটা আমি বলতেছি, হুম ওনারা আমাকে পাত্তা দিচ্ছে না, হুম আমাকে কিছু বলতেই দিচ্ছে না। হুম তা আমি কিছু বলছি না, আমিও মায়ের নামও করছি না। যেহেতু আমার শ্বশুরমশাইও ইত্যাদি কিছু জানে আর ওই ছেলেটা জানে, হুম সেইভাবে ওনারা করে, ওনারা ধূপবাতি দেয় নৌকার মাথায়, আর ওনারা কাজকর্ম দেখাশুনো করে, আমি কিছুই করি না। হুম আমি যখন মালে নামি, মাঠে উঠি, তখন আমার মতন আমি কাজ চালাই, হুম আমার নিজের ব্যবস্থা নিজে করে চলতে হয়। যেহেতু আমি নৌকা থেকে নিচে নামছি, মাটিতে নামছি, তাহলে আমার মতো আমাকে করতে হয়, সেইভাবে আমি চলি। তা আমি ওই সময় বলতে 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 মোটে না হলেও রাত্রি 2টোর দিকে হুম এমনভাবে এসেছে হুম নৌকার ওপরে, হুম এসে মাত্র এরকম একটা চাপ দিল খুব জোরে, হুম হাওয়ায়? হাওয়ায়, হুম। হাওয়ার বেগে আসছে, এসে ওইভাবে চাপ দিল, হুম দেওয়ার সাথে সাথে নৌকাটা ডুবে গেল। আপনাদের নৌকা? হ্যাঁ, নৌকাতে কাঁকড়া অন্তত আছে কুইন্টাল খানেক। হুম নৌকা ডুবে গেল তো কাঁকড়া সমস্ত ঢাকড়া ফাঁকড়া সব উঠে চলে গেল স্রোতের টানে, হুম গিয়ে আর সব চলে গেল, জিনিসপত্র যা কিছু ছিল সব চলে গেল। আমি তখন সঙ্গে সঙ্গে বলছি যে, বাবা তুমি পেছন দিকে চলে যাও, গিয়ে কাশি কেটে দাও। দা কোথায় পাবো? আমি বলি, দা ওই সয়ের গায়ে গোঁজা আছে, তুমি যাও আমার ডান ধারে, ওইখানে সয়ের গায়ে গোঁজা আছে, কাশি কেটে দাও গ্রাভির কাছে। উনি গিয়ে গ্রাভির কাছে কেটে দিল, যে দাটা হাতে করে আছে। আর ওই যে ছেলেটা ছিল, ওই ছেলেটার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পড়ে পাশার দিয়ে গেল, আর আমি সামনে ছিলাম। হুম এবার আমি কি করেছি, আমি বলি নৌকা যদি উড় হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। কি ঝড় উঠেছিল না, তাহলে? ওই ভূত এসে? ভূতে। ভূতরম করছে? হুম এবার আমি সঙ্গে সঙ্গে নৌকার থেকে নিচে নেমে গিয়ে
নৌকাটা সোজা করে ধরে রেখে টেনে টেনে নিয়ে যাচ্ছে। হুম রাত্রে 2টোর সময় ওই ঘটনা ঘটছে, আর নৌকা ডুবছে, আর কিনারে গিয়ে উঠছি 4:30 নাগাদ। হুম। ভোর তখন, হুম। অন্ধকার। আমার তখন এত জলের পিপাসা লেগেছে, হুম। তা আমি ওই কিনারে গিয়ে উঠে নৌকা ধরে রেখে আমি আমার শ্বশুরমশাইকে বলছি, বাবা আমাকে একটু জল দাও দিনি, খাওয়ার জল। হুম তা বলতে, খাওয়ার জল কোথায় পাবো? নৌকা ডুবে গিয়ে মাঠের ভিতরে জল, সব নোনা জল হয়ে গেছে। আমি তা দেখি না, তুমি নৌকার থেকে মাঠের থেকে তোলো না, দেখি কী জল আছে। তা তুলে দিল, সব নোনা জল ভর্তি। তা আমি কী করলাম, সঙ্গে সঙ্গে গলা এত শুকিয়ে গেছে, গলার থেকে আর স্বর বেরোচ্ছে না, এরকম হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ওই 2-3 খাবলা জল, নোনা জল গালে নিয়ে নিলাম। নিয়ে খেটে নিয়ে আমি পেছন ফিরে দেখি ও ওই নদীর চর দিয়ে আসছে। অতটা দূরত্ব, ওই মহিলাটা এলো অতটা দূরত্ব হুম আসছে। তখন আমি বলছি, ও এ তো এই অগণিত মা বাবার নাম করিনি হুম ঠিকঠাক, নাহলে আজকের আমাদের এই পরিস্থিতি ঘটে না। আর ওই দেখো ওই চর দেহ আসছে, ভোরের চাঁদ তখন, হুম ওই চর দেহ আসছে, দেখো তো। হুম তা বলছে যে কী করবো তাহলে? আমি বলি, এক কাজ করো, নৌকায় তো ওই চরের গায়ে আছি আর আমি নিচে আছি, ও ওই যে পর্যন্ত এসেছে ওই পর্যন্ত ও থাকবে, ওকে আর আসতে দেবো না আমি এখানে, হুম আমার ধারে আমি আসতে দেবো না। যেহেতু আমি নিচে আসি যখন, মাটিতে আসি যখন, ওকে আর এই পর্যন্ত আসতে দেবো না। আমি এই নিচে দাঁড়িয়ে আছি, তোমরা নৌকার জল ছেঁচো, আমি ধরে আছি কিনারে, আর ও ওইখানেই থাক। ওইখানে দাঁড়িয়ে গেল। ভূতটা কোনো একটা রূপ ধরে আসছে আর কি। হুম রাত্রে অন্ধকারে চাঁদের আলোতে দেখা যাচ্ছে, অতটা দূরত্ব এসেছে, দেখা যাচ্ছে। হুম তারপরে আমি ওই ধরে দাঁড়িয়ে আছি, ওরা দুজন নৌকার জল ছিঁচলো, শীতের দিন ওর সময় জল ছিঁচে ক্লিয়ার করলো, করে তোরে তারপর আমি আবার নৌকায় উঠলাম, নৌকার মাটিতে বসিয়ে দিয়েছি। আমি নৌকায় উঠে গেলাম, উঠে পাটা ধুয়ে এবার আগুন ধরানোর জন্য, শীতের সময় তখন সমস্ত সব কিছু ভিজে গেছে, হুম ঠান্ডা, ভোরের ঠান্ডা তো আরও বেশি লাগছে। হুম আগুন ধরানোর জন্য কেরোসিনের ড্রাম বাঁধা আছে, হুম আর গ্যাস লাইট বাঁধা আছে দড়ি দিয়ে, ওই ছইয়ের গায়ে বাঁধা থাকে। হুম কাঠ কুচিয়ে, জ্বালানি কাঠ, সুন্দর কাঠ কুচিয়ে ধরিয়ে চুন করে গা শেখাশেখি করে বসে থাকলাম। সকাল হয়ে গেল, একটা মাছ ধরা নৌকো এসে বলছে যে, তোমাদের নৌকো ডুবে গেছে? আমি বলছি, হ্যাঁ আমাদের নৌকো ডুবে গেছে। তা বলছে, সে তো অনেক রাত্রি। আমি বলি, হ্যাঁ অনেক রাত্রি, রাত 2টোর সময়। হুম তা বলছে, আমাদের ধার দিয়ে এরকম জিনিসপত্র ভেসে ভেসে যাচ্ছে দেখলাম। দাঁড় বুটেগুলো আর যেতে দেয়নি, আর অন্য অন্য আদার্স জিনিসপত্র সব চলে গেছে। তক্তার পাড়াং করা থাকে, সব চলে যায়। ও তারা একেবারে আটকানো থাকে না নৌকার গায়ে, তোলাফেলা করতে হয়, হুম অতএব ওগুলো আর আটকানো থাকে না। তো সব চলে গেল ভেসে ভেসে। তা বলছে যে ও চরে উঠে গেছে কিছু কিছু জিনিস। আমি বলি, ও আর কে যাচ্ছে গুড়াতি, আমাদের যা বিপদ, আমরা আর গুড়াতি যেতে পারবো না। সকালে উঠে দোনগুলো তুললাম, দোন নদীতে সব ছড়িয়ে গেছে। দোনটা ওই ছড়িয়ে যাওয়ার ফলে আমাকে কিনারে আসতে অতটা টাইম লেগে গেছে, বা অত কষ্ট হয়ে গেছে। হুম তো যখন কিনারে উঠে গেছি, ওইভাবে হলো। ওই ঘটনা করার পরে সকালে দোনগুলো তুললাম, তারপরে গিরাফি তো কাশি কেটে দেওয়া আছে, লম্বা কাশি, ও আবার গিয়ে কাশি ধরলাম, গিরাফি তুলে নিলাম। নিয়ে যখন বেয়ে বেয়ে যাচ্ছি, তো লোকে জিজ্ঞাসা করছে কী ব্যাপার, কী হলো, কীভাবে কী হলো। তা ওই সব ভূতের গল্প তার আর বলা হয় না, এই 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 এই- এইভাবে আমাদের নৌকা ডুবে গেছে, এই হয়েছে, এই হচ্ছে। কুইন্টাল কাংড়ার মধ্যে 40 কেজি কাংড়া পেলাম। হুম সব চলে গেছে, ওই নৌকার ভেতরে ওইগুলো ছিল হুম দাঁড়িয়ে, সবাই চলে যায়নি। যা হয় অন্তত কিছু তো থাকুক। আর লাইসেন্সটা বেরিয়ে যায়নি, লাইসেন্সটা আমার একটা পাউডারের কৌটোর মধ্যেই রাখা থাকে। হুম ও ছিল বাজারঘাটের চাকনের ভেতরে, ট্রেনের ভেতরে। ওটা ভেসে উঠে সঙ্গে সঙ্গে ওই কাঁথার ভেতরে জড়িয়ে গেছে। হুম সকালে উঠে দেখি ওই কাঁথা কাপড় বের করে বাইরে চালের ওপর দেবো বলে, ছয়ের ওপর দেবো বলে ওই নাড়ানাড়ি করছি, দেখি ওর ভেতরে জড়িয়ে আছে। আমি ঠিক আছে, ভাগ্য আমার বাঁচিয়ে রেখেছে এইটা, হুম আমার এই জিনিসটা চলে যায়নি। মানে আমার নাইলে আবার খোঁজাখুঁজি করতে হতো, না হলে এসে আবার থানায় গিয়ে ডায়েরি করতে হতো যে আমার এই জিনিস খাওয়া গেছে, এই ব্যাপার হয়েছে, নৌকা ডুবি হয়ে চলে গেছে। তো ডায়েরি করতে হবে, তারপর আবার সেই
অনেক বছরের ঝামেলা। শেষে ঝামেলা বলতে ওই বছরের শেষে আবার যখন অফিসে ডাকবে রেনুয়ালের সময় পাশের সময় তখন পাইবো, তাছাড়া পাইবো না আর। এই হচ্ছে ব্যাপার। তো অসুবিধা হয়নি ওই। তাহলে ওই ভূতটা ওই পর্যন্তই দাঁড়িয়েছিল। হ্যাঁ, ওই পর্যন্তই দাঁড়িয়েছে, আমাকে ওই আঘাত করেছে। আমি নিজের দোষে আঘাত পেয়েছি, নিজে যখন না চালাইছি, অন্যের উপরে ভরসা রেখে আস্থা রেখে চলছিলাম, আমার ক্ষতিটা ওই করেছে। হুম, আর এই অ্যাক্সিডেন্টটা তো ওর নিজের দোষে হয়ে গেছে, হুম, বিষ্ণুর অ্যাক্সিডেন্টটা। কেননা ওকে আমি না করেছিলাম, আমার কথা শুনিনি, হুম, না শোনার কারণে এই ঘটনা। ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ কাকু আপনাকে, অনেক বিষয় জানতে পারলাম। অনেক আর মানুষের অনেক ভুল ধারণা থাকে এবং আপনার অভিজ্ঞতা, আপনার যে কার্যক্রম গুণীন হয়ে অনেক পরিবারকে সুরক্ষার মধ্যে রেখেছেন। সাথে বন্ধুরা আপনারা জানতে পারলেন এবং আপনারা সাথে ছিলেন, তাই ধন্যবাদ দিই। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সুন্দরবন জীবন আমার জীবন, আমার সুন্দরবন আপনার সুন্দরবন।